আটকানো। আসাদ আলম ঠান্ডা চোখে তাকালেন তার দিকে। আরিফ ঠোঁটের কোণে বিদ্রুপের একটা হালকা টান টেনে বলল, চৌধুরী ভিলায় যে হামলা হয়েছিল সেখানে বারুদের গন্ধের নিচে একটা সস্তা আতরের গন্ধ লেগেছিল, একেবারে আপনার স্টাইল। রিসাত ভ্রু কুচকে তাকালো। মমিন মুখ ঘুরিয়ে নিল। আসাদ আলম ঠান্ডা কণ্ঠে চাপা রাগ নিয়ে বলল, এবার বলো কেন এসেছ? অভিযোগ করতে শিখে গেছো আরিফ? নাকি এখন সন্দেহ করার মতো মস্তিষ্কও হয়েছে তোমার? তবে মস্তিষ্ক থাকলে প্রমাণও তো থাকতে হয়, তাই না? তা আছে কোনো প্রমাণ? আরিফ এবার সরাসরি টেবিলের ওপরে ঝুঁকে গিয়ে গলা নামিয়ে বলল, প্রমাণ? আমার মিনি মাউস যখন আপনাদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছিল, তার নিঃশ্বাস যখন থেমে থেমে যেত, আইসিইউতে তার চোখের জল যখন আমার হাত ভিজিয়ে দিত, ওটাই আমার প্রমাণ। আমি তাকে শুধু ভালোবাসি না, আমি ওকে নিয়ে বাঁচি। যে আমার সত্তা, আমার পাপ, আমার পুণ্য, আমার স্বর্গ নরক সব। আমি সেই রাতে চুপ ছিলাম কারণ আমি চেয়েছিলাম নাওমির চোখে আমি যেন ভালোবাসা হয়ে থাকি, ভয় হয়ে না। কিন্তু এখন এখন আমি ভয় হতেও রাজি। গতকাল আমার বাসায় আপনার সন্ত্রাসী পাঠিয়ে তছনছ করে দিয়েছেন সব। মনে আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দিয়েছেন। আপনি আমার আশ্রয়ে আগুন লাগিয়েছেন। আগুন দিলে জানেন তো কেমন করে পুড়ে যায় একটা মানুষ? আমি এখন মানুষ নই, আমি এখন একটা ঝলসে যাওয়া প্রাণী। আর এই প্রাণী যখন কাউকে ছিঁড়বে তখন করুণা করবে না। আসাদ আলম এবার একটু হেসে ফেললেন, একটা গা ছমছমে গম্ভীর হাসি। আরিফ সোফার পেছনে হেলান দিয়ে ঠান্ডা গলায় বলল, আমি এখন সেই পোড়াগন্ধ, ঝলসে যাওয়া এক জীবন্ত অভিশাপ। আর আপনি আশা সাহেব, আপনি এবার নিজে দেখবেন একটা জীবন্ত অভিশাপ, একটা সাইকো কিভাবে খেলা খেলতে জানে। আমি থাবা দিচ্ছি না, খামড়াতে এসেছি। এবং এবার শেষ কামড়টা দেবো আপনার গলায়। আসাদ আলম হেসে বলল, তুমি এখনও মাইনর প্লেয়ার আরিফ। তুমি যে আগুনে ঝলসে যাওয়ার কথা বলছো, আমি তো সেই আগুন দিয়েই খেলি। আমার শিখায় হাত দিও না, পুরে ছাই হয়ে যাবে, কারণ ওটা আমি নিজে বানিয়েছি। আরিফ আস্তে করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, হাতটা পকেটে ঢুকিয়ে এক ধরনের তাচ্ছিল্য নিয়ে বলল, আপনার খেলার বোর্ডে আমি এক নতুন চাল এনেছি আসাদ আলম। শুধু চাল না, আমি এসেছি যুদ্ধ ঘোষণা করতে। আর আপনি জানেন তো, সাইকোরা যুদ্ধ গোপন করে না, তারা রক্তে খেলে। যে রক্তে আমার মিনি মাউসের নাম লেখা আছে, সেই রক্ত দিয়ে খেলবো। ঘর জুড়ে নিস্তব্ধতা। চোখাচোখি হলো কয়েক সেকেন্ড। একটা পিন পড়লেও শব্দ হতো এমন নীরবতা। আরিফ ধীরে ধীরে পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করলো। ছুরির ফলার ওপর আঙুল বোলাতে বোলাতে ঠান্ডা গলায় বলল, আপনার ভাড়াটে জানোয়ারগুলো আমার আশ্রয়ে ঢুকে আমার মিনি মাউসকে গুলি করেছে। ওরা শুধু গুলি চালায়নি, আমার বুকের ঠিক মাঝখানে আগুন ধরিয়ে দিয়েছে। চৌধুরী ভিলার সামনে সেই রাতে একটা ছেলে ছিল, মাথায় লাল ক্যাপ, চোখে সস্তা সানগ্লাস, বা পায়ের 3 নম্বর আঙ্গুলে ফাটল ধরেছে ওর। আমার হাত থেকে বাঁচতে গিয়ে ছাদ থেকে লাফ দিয়েছিল রেলিং টপকে। আমার এলাকা থেকে পালিয়ে বাঁচা এত সহজ না। সব দেখেছি আমি, সব মনে রেখেছি, সব গুনে গুনে ফিরিয়ে দেব। এটা আপনার ভুল ধারণা। আমি ভাড়াটে খুনি না, আমি একজন পালিত শিকারী। আমি যদি একবার শিকারকে ভালোবেসে ফেলি আর সেই শিকারকে যদি কেউ আঘাত করে, তখন হায়েনার রূপ নেই। আসাদ আলম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখে আর রক্ত নয়, সেই জায়গায় এখন বরফের মতো হিম ধ্বংসের ঠান্ডা সংকেত। মিনি মাউস মেয়েটা তো আসলে তোমার কিছুই না। আমার ডেটাবেসে যা আছে তাতে তুমি একটা ভাড়াটে খুনি, যার অস্তিত্ব শুরু হয়েছিল আমার হাত ধরে। তোমার কারবার ভাড়াতেই শুরু, ভাড়াতেই শেষ। বাই এনি চান্স তুমি প্রেমে পড়েছো নাকি চরিত্রটাই বদলে ফেলেছো আরিফ? আরিফ কাঁধ ঝাঁকিয়ে পাগলের মতো হাসল। সেই হাসিতে ছিল ধ্বংস, দম্ভ আর একরাশ উন্মত্ত ভালোবাসা। এই বলেই হঠাৎই আরিফ ছুরিটা ছুঁড়ে মারল পাশের ডাইনিং টেবিলের সাথে রাখা কাঠের চেয়ারের ফ্রেমে। ছুরির ফলা গেঁথে গেল গভীরভাবে। সেই ফ্রেম আর শব্দটা কাঁপিয়ে দিল পুরো ঘর। রিসাত দাঁত কিরমির করে উঠে চিৎকার করল, ওই রাস্তার কুকুরকে বেশি বাড়তে দিও না বাবা। একবার শুধু আদেশ দাও, আমি এক্ষুনি একটা গুলি ঢুকে দেই ওর মুখে। আরিফ আস্তে করে ঘুরে তাকালো তার দিকে।
চোখে এক বিন্দু ভয় নেই, শুধু নির্লিপ্ত হিংস্র ধৈর্য। ধীরে ধীরে পা ফেলে রিসাদের এক কদম সামনে গিয়ে দাঁড়ালো। তার ঠোঁট বাঁকা হয়ে উঠল ঠান্ডা আগুনে জ্বলা হাসিতে। গুলিটা চালা রিশাদ, একটাই সুযোগ। তুই যদি গুলি না চালাস তাহলে আমি তোকে বেঁধে তোর চোখের সামনে তোর বাবার আঙ্গুলগুলো এক এক করে কেটে ফেলবো। তারপর পাঁজরের হাড় গুনে গুনে ভাঙবো, যেন পথের কুকুর কে তা বুঝতে পারিস। তুই তো জানিস আমি কি ধরনের খেলোয়াড়। আমি শিকার করি নিঃশ্বাস গুনে। তার প্রতিশোধ নেই হাড় চুরমার করে। আসাদ আলম এক হাত তুলে রিসাদকে থামিয়ে দিলেন। গলা টান করে বলল, থাক, ও মরে গেলে খেলার মজা থাকবে না। তার চেয়ে তুমি বলো আরিফ, তুমি আসলে চাও কি? আরিফ ধীর পায়ে হাঁটতে হাঁটতে পকেট থেকে ফোনটা বের করলো। একটা ভিডিও চালু করলো। স্ক্রিনে ভেসে উঠল চৌধুরী ভিলার গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুই মুখোশধারীর ক্লিপ। আর তার ঠিক পরেই একজনের আর্তচিৎকার। আমরা আসাদ আলমের লোক, তার কথাতে এসব করেছি। আসাদ আলম বলেছে, প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দিন। ভিডিও বন্ধ করে আরিফ মাথা কাত করলো। তার কণ্ঠে এবার অস্বাভাবিক রকমের শান্তি, একটা শীতল অগ্নিগর্ভ প্রতিজ্ঞা। দেখুন, আমি কিছু চাই না। আমি টাকা চাই না, ক্ষমতা চাই না, আমি চাই পতন। একটা একটা করে আপনাদের ভেঙে দিতে চাই। আপনার পরিবার, আপনার বিশ্বাস, আপনার রক্ত। আর সেই ফাটল আমি শুরু করব রাহাকে দিয়ে। আরিফের চোখ জ্বলে উঠল ভালোবাসা, প্রতিশোধ আর বন্য নেশার এক গাঢ় সংমিশ্রণে। ওর চোখে আমি আগে ঢুকিয়েছি ভালোবাসার কোমল নেশা। এখন সময় এসেছে ভেতরটা বিষে ভরে দেওয়ার। আপনার প্রিয় সন্তান, যার চোখে আপনি নিজের প্রতিবিম্ব দেখেন, তাকে দিয়ে আমি আপনাকে অবিশ্বাসের অন্ধকারে ডুবিয়ে দেব। সে একদিন আপনাকে দেখবে ঠিক যেভাবে শিকারী তার শেষ শিকারটাকে দেখে, অপরাধ আর ঘৃণার ছায়া নিয়ে। আসাদ আলম দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন, তুই একটা পাগল হরামির বাচ্চা, যে পাতে খাস সেই পাতি ফুটো করিস। না, আমি পাগল না, আমি সেই আগুন যেটা নিজের ছায়াকেও পুড়িয়ে দেয়। খেলা শুরু হয়ে গেছে আশাদ আলম। এবার আর কেউই ক্লিন শিট নিয়ে ঘরে ফিরবে না। সবাই রক্ত মেখে ফিরবে, অথবা হয়তো ফিরবেই না। আরিফ এবার আরও কাছে গিয়ে চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, তারপর হালকা হাসি, কিন্তু সেই হাসিতে ছিল মৃত্যুর খেলা। একবার কোমরে ঝুলে থাকা পিস্তলের গায়ে আঙুল ছুঁয়ে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল আরিফ। ঘরটায় তখন নিস্তব্ধতা, যেন এক জেনারেল যুদ্ধ ঘোষণা করে মঞ্চ ছেড়ে গেছে। শুধু পেছনে রেখে গেল এক হিমশীতল হুঁশিয়ারি। আমার মিনি মাউসের চোখে আর এক ফোঁটা জল পড়লে আপনার পুরো সাম্রাজ্য করে যাবে রক্তে। দুপুর 2টা, রোদ ঝলমলে জানালার গ্লাসে আছড়ে পড়ছে সূর্যের আলো, কিন্তু ঘরের ভেতরটা যেন নিঃশব্দ অন্ধকারে ঢাকা। অভিরা শুয়ে আছে চুপচাপ। বিছানার একপাশে মুখ গুজে রাখা সেই চঞ্চল মেয়েটি আজ কেমন নিস্তেজ। যে মেয়ে এক সেকেন্ডও ঘরে বসে থাকতে চায় না, ঘরের 4 দেওয়াল যেন তার কাছে বন্দিশালা। সে আজ একটানা ঘন্টার পর ঘন্টা একা নিজের মধ্যে বন্দি হয়ে আছে। রায়ানা সকাল থেকে 2-3 বার এসে দরজায় নক করেছে, আভি, দরজাটা খুলবি? আভিরা, খাবি না? কিন্তু প্রতিবারই সাড়া মেলেনি। ভেতরটা নিঃশব্দ, শুধু ধুকপুক করে চলা একটা ভাঙার হৃদয়ের শব্দ যেন শোনা যায় বাতাসে। অভিরা জানালার পাশে বসেছিল একরাশ অন্যমনস্কতায়, চোখের পাতা ভারী, মাথাও ভার হয়ে আছে। ঠিক তখনই মেসেজের শব্দে কেঁপে উঠল ফোনটা। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে ফোনটা তুলল। স্ক্রিনে ভেসে উঠল একটি মেসেজ। আভি, আজকে মেয়েটাকে দেখতে যাচ্ছি। তোমাকে তো আগে বলেছিলাম মা আমাকে নিয়ে চিন্তিত থাকে সারাক্ষণ। তুমিও তো আমার অনুভূতির মূল্য দিলে না, তাই আজকে মা বলাতে আর না বলতে পারলাম না। একটা মেসেজ, কয়েকটা লাইন যেন একটানা ছুরি চালিয়ে গেল অভিরার বুকের গভীরে। সে কিছু বলল না, শুধু ঠোঁট কাঁপলো সামান্য। ফোনটা হাতে নিয়ে বসে থাকলো জবাবহীন। ঠিক তখনই আর একটা মেসেজ। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই আভি। জানি তুমিও আমাকে ভালোবাসো। জানি এখনও তোমার চোখেই ডুবে আছি। জানো, তোমাকে ছাড়া নিজের জীবনে অন্য কাউকে কল্পনা করতে গিয়েই বুকটা টনটন করে উঠছে। অভিরা নিঃশ্বাস ফেলল, চোখ জোড়া ঝাপসা, কিন্তু আঙুলগুলো নিস্পন্দন। তার নীরবতার ভেতরেই আবার বেজে উঠল ফোনটা। শুধু একবার বলো ভালোবাসি। থেমে যাও শায়ান। আমি কিছু না দেখে ফিরে আসবো, কথা দিচ্ছি।
অভিরা এবার চোখ তুলে তাকালো স্ক্রিনে। সায়ানের মেসেজে একটা অপার আকুতি, কিছু টাইপ করতে গিয়েও সে হাত নামিয়ে নিল। এমন সময় আবার একটা মেসেজ। কিছু তো বলো আফি, এভাবে চুপ